আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। সেই টপিকটা হচ্ছে বীরশ্রেষ্ঠ। আমরা জানি বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরুত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন। এর ভিতরে কিছু আপনার বীরশ্রেষ্ঠ ৭ জন, অবশ্যই ৭ জন অপরিবর্তিত অবস্থায় রয়েছেন, আর কিছু পরিবর্তন হয়েছেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে তার কিছু আপডেট হয়েছে, সে সম্বন্ধে বলবো ইনশাআল্লাহ। আর সেটা বলার জন্য আজকে এসেছি। আজকে আমার আলোচনা হচ্ছে বীরশ্রেষ্ঠদের কি বাতিল করেছে আর কি রয়েছে এগুলা। আর আরেকটা হয়েছে আপনাদের যেমন বিদেশি বীর প্রতীক রয়েছেন, তারপর হচ্ছে পাহাড়ি অধিবাসী বান্দরবনের ইউকিচিং মারমা বীর প্রতীক, তাদের সম্বন্ধে একটু সামথিং বলবো, এবং কি মুক্তিবেটি কাকুন বেবি সম্পর্কে বলবো। সে সম্পর্কে একটু সাধারণ সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে আমরা আসুন ভোটের মাধ্যমে আলোচনা শুরু করি। দেখলাম আমরা জানি বিশিষ্ট ৭ জন। এই বিশিষ্ট ৭ জন এটা অপরিবর্তন অবস্থায় রয়েছে, এটা কোনো পরিবর্তন হয়নি। এই যে বিশিষ্ট ৭ জন এটা রয়েছে। আর আমরা জানি বীর উত্তম ৬৮ জন, এটা আমি লাল কলম দিয়ে দেই। বীর উত্তম ৬৮ জন পূর্বে ছিল, এখানে পূর্বে বীর উত্তম ৬৮ জন ছিল, এখন বর্তমানে ৬৭ জন। আমরা জানি মেজর শরীফুল হক ডালিম বঙ্গবন্ধু হত্যার আসামি সম্পৃক্ত হওয়ার জন্য তার যেই বীর উত্তম উপাধিটা রয়েছে সেটাকে আপনার বাতিল করা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে বীর বিক্রম ছিল ১৭৫ জন, এখন বর্তমানে ১৭৪ জন। নূর হোসেন, তার নাম মুক্তিযুদ্ধের বীর বিক্রম থেকে কি করে বাতিল করা হয়েছে। আমি এখানে বাতিল লিখে দিয়ে রেখেছি। তারপর হচ্ছে বীর প্রতীক ৪২৬ জন ছিল, তার এখান থেকে রাশেদ চৌধুরী এবং মুসলিউদ্দিন খান, তাদের নাম বাতিল করা হয়েছে। আমরা জানি বীর উত্তম থেকে একজন, বীর বিক্রম থেকে একজন, এই হচ্ছে ২ জন, এবং বীর প্রতীক থেকে ২ জন, এই ৪ জনের নাম বাতিল করা হয়েছে। এখন আমরা জানি পূর্বে ছিল আপনার ৬৭৬ জন, এখন ছিল ৬৭২ জন। আমরা জানি তার পাশাপাশি আরেকজন হচ্ছে, এই ছিল আমার প্রথম ধাপ। এখন আমরা আসি ১ নম্বরে। একজন বিদেশি বীর প্রতীক ছিলেন, যিনি ছিলেন নেদারল্যান্ড এবং হল্যান্ডের জন্মগ্রহণকারী। আমরা জানি নেদারল্যান্ডের জন্মগ্রহণকারী, যেটা করে ডাচদেরকে বলা হয় আর কি, হল্যান্ডের। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক। হ্যাঁ, অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি ছিলেন একজন বিদেশি বীর প্রতীক। আমরা জানি বিদেশি বীর প্রতীক হচ্ছে পাই পরীক্ষায় এক্সামে আমরা এসে থাকে যে একজন বিদেশি বীর প্রতীকের নাম, যিনি বিদেশি বীর প্রতীক, তার নাম হচ্ছে WS অডারল্যান্ড। এটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসে থাকে। WS অডারল্যান্ডের ছবি আমি অবশ্যই স্ক্রিনে দেখবেন, আমি দিয়ে দিব। তারপর হচ্ছে আপনারা দেখবেন একজন পাহাড়ি অধিবাসী ইউকিচিং মারমা, তিনি একজন বীর প্রতীক, তিনি ছিলেন বান্দরবানের। ঠিক আছে, পরীক্ষার মধ্যে এসে থেকে যে একজন পাহাড়ি বীর প্রতীক রয়েছে, তার নাম কি? আমরা জানি তার নাম হচ্ছে ইউকিচিং মারমা। তার নাম হচ্ছে ইউকিচিং মারমা। তাকে আমরা স্ক্রিনে দেখতে পাবো। তারপর আমরা আসবো তৃতীয় ধাপে। সর্বকনিষ্ঠ খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছে শহীদুল ইসলাম লালু। আমরা অনেকেই শহীদুল ইসলাম লালু ভাই বলে ডাকা হয়। আপনার যখন মুক্তিযুদ্ধের সময় শহীদুল ইসলাম লালু একজন বীর প্রতীক ছিলেন। এখানে আমরা জানি শহীদুল ইসলাম লালু যে সময় যুদ্ধে অংশগ্রহণ নেন, তার বয়স ছিল মাত্র ১২ বছর। এখন আমাদের ১২ বছর বয়সে একটা ছেলে যুদ্ধে অংশগ্রহণ করে, এটা কি কল্পনা করা যায়? অবশ্যই না। তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধটা ছিল অনেক কষ্টের, অনেক দুঃখের। একজন ১২ বছর বয়সের শিশু তাকে বলা হয়, সে যদি যুদ্ধে অংশগ্রহণ করে তখনকার পরিস্থিতিটা কেমন ছিল আপনি কল্পনা করতে পারেন? আসুন, শহীদুল ইসলাম লালুর পরে আমরা আসতে পারি এখন সর্বশেষ খেতাবপ্রাপ্ত বীর উত্তম কর্নেল জামিল। তিনি ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর দেহরক্ষী হিসাবে কর্মরত ছিলেন এবং তাকে বীর উত্তম উপাধি দেয়া হয়। তারপর আপনারা দেখবেন যে ২ জন মহিলা বীর প্রতীক, তা হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম হচ্ছে, তিনি সেক্টর নাম্বার ছিলেন ২ এবং তার বাড়ি ছিল কিশোরগঞ্জ। হ্যাঁ, ক্যাপ্টেন সেতারা বেগমের কাজ কী ছিল আমি আপনাকে বলি। যখন যুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধারা আহত ছিলেন বা আহত হতেন, তাদেরকে নার্স বা ডাক্তারের যে সেবাটা দেওয়া হতো চিকিৎসার, হ্যাঁ, এই কাজটা ক্যাপ্টেন সেতারা বেগম করতেন আমরা জানি। এবং তিনি আগরতলা থেকে ওষুধ এনে যেই নার্সের যেখানে দায়িত্ব ছিলেন সেখানে হসপিটালে তাদেরকে সেবা দিয়ে সুস্থ করার কাজ করতেন ক্যাপ্টেন সেতারা বেগম। আসেন আমরা ক্যাপ্টেন সেতারা বেগমের পরে আসি
এখানে তারামন বিবি। এখানে তারামন বিবি হচ্ছে তার সেক্টর ছিল 11 নম্বর সেক্টর। এই 11 নম্বর সেক্টরে তার গ্রাম ছিল কুড়িগ্রাম। হ্যাঁ, 11 নম্বর সেক্টর। আরেকটা জিনিস হচ্ছে অনেকেই ভুলে যায় যে সেতারা বেগম 2 নম্বর সেক্টর ছিলেন আর তারামন বিবি 11 নম্বর সেক্টর ছিলেন। এটা একটু মিস্টেক হয়ে যায় আমাদের, আমরা কনফিউশন এবং ভুলে ফেলি। এর জন্য আমরা বল সেতারা, এখানে সংখ্যা কম অর্থাৎ সেক্টর 2। হ্যাঁ, এখানে তারামন, এখানে সংখ্যা বেশি, তারামন এখানে সংখ্যা বেশি, এখানে হবে 11। হ্যাঁ, সংখ্যা কম তারা 2। হ্যাঁ, তারপরে সেতারা, তারামন বিবি 11 নম্বর সেক্টর, সংখ্যা বেশি অর্থাৎ তার সেক্টরটাও সংখ্যাতে বেশি 11। ঠিক আছে, আমরা জানি যে তারামন বিবির কাজ ছিল যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তি বাহিনীদের পানি খাওয়া থেকে শুরু করে রান্নাবান্নার কাজে তিনি নিয়োজিত ছিলেন। ঠিক আছে, তারামন বিবি। এরপরে আরেকটা জিনিস আমরা দেখি, মুক্তি বেটি কাকন বিবি, তিনি ছিলেন খাসিয়া 5 নম্বর সেক্টর সুনামগঞ্জ। তার আসল নাম হচ্ছে কাকন হ্যান ইঞ্চিতা। তার আসল নাম হচ্ছে কাকন হ্যান ইঞ্চিতা। স্বাধীনতার আগে তিনি একজন মুসলিমকে বিবাহ করেন। বিবাহ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখেন কাকন ওরফে নূরজাহান। তার নাম কি রাখেন? কাকন ওরফে নূরজাহান। এই কাকন ওরফে নূরজাহান, তার স্বামীর নাম ছিল মজিদ খান। যখন যুদ্ধ চলাকালীন সময়ে, হ্যাঁ, কাকন বিবি তার স্বামীকে খুঁজতে গিয়েছিলেন, তখন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের ক্যাম্পে হয়তো তিনি চলে যান এবং কি খুঁজতে খুঁজতে, এবং কি সেখানে যেয়ে তিনি অনেক নির্যাতন এবং দর্শনের শিকার হন। আর মুক্তিযুদ্ধের সময় কাকন বিবি মুক্তিবেটি তিনি মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানি ক্যাম্প থেকে গুপ্তচর হিসাবে কাজ করতেন এবং কি গোপন সংবাদ এনে দিতেন। তিনি এই কাজটি করেছিলেন। তিনি 1996 সালে প্রধানমন্ত্রী তাকে বীর প্রতীক ভূষিত করলেও তা গেজেট আকারে হয়নি। আর তিনি 2018 সালে 21শে মার্চ 103 বছর বয়সে ইন্তেকাল করেন মুক্তিবেটি কাকন বিবি। এখন আমরা জানি, এখন বর্তমানে বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে 438 জন। হ্যাঁ, তারপরে মুক্তি বাহিনীর পর্যায় ছিল 2টি। আমরা জানি মুক্তি বাহিনীর পর্যায় কটি ছিল? 2টি। তার ভিতরে হচ্ছে নিয়মিত বাহিনী, একটি ছিল অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনীতে কে ছিল? যেমন সেনাবাহিনীতে যারা কাজ করতেন এবং কি সেক্টর কমান্ডার যারা সেক্টরের দায়িত্বে ছিলেন, তারা ছিল সরকারের নিয়মিত বাহিনী। আর যারা ছিলেন অনিয়মিত বাহিনী, তারা হচ্ছেন শিক্ষক, ছাত্র, যুবক সমাজ, জনগণ, এগুলো ছিল অনিয়মিত বাহিনীতে। আর আমরা জানি সেক্টর 11টি সেক্টরে ভাগ ছিল মুক্তিযুদ্ধের সময়। আর সেক্টর কমান্ডারের নাম কিভাবে মনে রাখা যায়, 11টি সেক্টর, 11 জন সেক্টরের নাম, কমান্ডারদের নাম, এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের ভালো একটা কনসেপ্ট হয়ে যাবে। তারপর 11টি সেক্টরের পরে আমরা জানি 64টি সাব সেক্টরে ভাগ করা হয়। তারপরে আমরা আসি 3টি ফোর্স আমরা জানি, এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্সে এগুলোকে ভাগ করা হয়। এই ছিল মুক্তিযুদ্ধের সম্পর্কে একটু অল্প আলোচনা, যে তাদের প্রতীক এবং কি। আমরা জানি 15 ডিসেম্বর 1973 সালে, 15 ডিসেম্বর 1973 সালে, হ্যাঁ, 15 ডিসেম্বর 1973 সালে তাদেরকে প্রথম বীরশ্রেষ্ঠতা এবং সকলকে কি খেতাবে ভূষিত করা হয়। আসলত সব জিনিস ইনফরমেশন একটি ভিডিওতে বা একটি বুটে দেওয়া সম্ভব না, কারণ দিলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, বড় হয়ে যায়, এর জন্য সমস্যা। আমি চাই যেন অল্পতে তাদের সম্বন্ধে একটু অল্পতে কিছু বলার জন্য, কারণ যদি আমি বিস্তারিত বলতে যাই সব সম্পর্কে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে অনেকেই মনে করেন বোরিং ফিল করবে দেখতে। এর জন্য আমি তাদের সম্পর্কে একটু অল্প ধারণা দিলাম সংক্ষিপ্ত আকারে। ইনশাল্লাহ আশা করি আমি সামনের ভিডিওতে অন্য কোনো একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডান।